আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য কোরিয়ান এমন একটা গল্প নিয়ে হাজির হলাম যেখানে ভিলেনের কার্যকলাপ এতটাই নিকৃষ্ট ছিল যে ভিলেনেরা যখন মার খাবে আপনারা রীতিমতো ডিসপ্লের বাইরে থেকে শান্তি অনুভব করতে পারবেন। স্কুল কলেজে র্যাগিং যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানো হয়েছে আজকের এই গল্পে। তো চলুন, গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমাদের কোরিয়ান একটা আইনের ব্যাপারে জানানো হয় যেখানে সরকার স্কুল কলেজ থেকে র্যাগিং কালচার চিরতরে বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু তার ঠিক এক মুহূর্ত পরে আমাদের কোরিয়ার একটা বিশাল বড় স্কুল দেখানো হয় যেখানে রীতিমতো মাফিয়া সেজে ইয়ং নামের একটা ছেলে স্কুলে চলে আসে। ইয়ং বিনা কারণে তাদের স্কুলের সুজিন নামের একটা ছেলেকে প্রচণ্ড বিরক্ত করত। সে তাকে মারধর করত, তাকে পচা খাবার খাওয়াতো। এমনকি ইয়ং এতটাই পাওয়ারফুল ছিল যে সে স্কুলের অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সেখান থেকে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে দেয় যে যদি কোনো ছেলে মেয়ে নিজের লিমিট ক্রস করে তাহলে আমি তাকে মেরেই ফেলবো। সকল শিক্ষার্থীরা যখন হতাশ হয়ে ইয়ংয়ের হাত থেকে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই তাদের স্কুলে লিসা নামের একজন টেম্পোরারি শিক্ষিকা জয়েন করে। লিসা অনেক স্বপ্নবাজ একটা মেয়ে ছিল। তার অনেক স্বপ্ন ছিল যে শিক্ষিকা হবে, আর এই স্কুলে পার্মানেন্ট শিক্ষিকা হবার আগে তাকে প্রায় 3 মাসের একটা টেম্পোরারি পিরিয়ড পার করতে হতো। তাই সে খুবই হাসি খুশিভাবে সব কিছুই ইগনোর করে নিজের চাকরিটা পার্মানেন্ট করার জন্য সহ্য করে যাচ্ছিল। কিন্তু আজকে লিসা যখন বাথরুমে বসেছিল ঠিক তখনই আরও দুজন টিচার এসে সেখানে গল্প করতে থাকে যে লিসাকে যে শিক্ষিকার পরিবর্তে এই স্কুলে চাকরি দেয়া হয়েছিল সেই শিক্ষিকা নাকি কয়েক মাস আগেই আত্মহত্যা করেছে। বেচারি লিসা বাথরুমের ভেতরে বসে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু এখানে থাকা টিচার লিওন বুঝতে পারে যে লিসা আসলে তাদের সব কথাগুলো শুনে ফেলেছে। তাই তিনি লিসাকে একটা আলাদা ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে সব কিছুর ব্যাপারে সাবধান করে দেয়। টিচার লিওন তাকে বলে দেয় যে আমাদের স্কুলে ইয়ং নামের একটা গুন্ডার মতো ছেলে রয়েছে। সে ছোটবেলা থেকেই অনেক অসভ্য আর বর্বর। ইয়ং এর আগেও এই স্কুলের বেশ কয়েকজন বাচ্চাদেরকে প্রচণ্ড মারধর করেছিল। এমনকি একটা মেয়েকে সে এতটাই মেরেছিল যে মেয়েটা চিরতরে পঙ্গু হয়ে গেছে। শুধু তাই নয়, সেই স্কুলের বাইরে বসে থাকা ছোট ছোট দোকানদারদেরকেও প্রচুর বিরক্ত করে। এমনকি আমাদের সকলের ধারণা যে তোমার আগে তোমার পোস্টে যে শিক্ষিকা রয়েছিল তাকেও ইয়ংই বাধ্য করেছিল আত্মহত্যা করার জন্য। তুমি একটু সাবধানে থাকার চেষ্টা করবে আর কখনোই বাচ্চাদের মারামারি বা ঝগড়ার মাঝে যাবে না। যতদিন অবধি না তোমার চাকরি পার্মানেন্ট হচ্ছে ততদিন সব কিছু চোখ কান বন্ধ করে সহ্য করতে থাকো। কারণ ইয়ংয়ের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী আর তার মা দেশের অনেক বড় একজন উকিল। এই জন্য দেশের আইনও ইয়ংয়ের কিছুই করতে পারে না। এই সব কথা শুনে ফ্রাস্ট্রেশনে পড়ে লিসা বাড়িতে ফিরে আসে আর সে তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে থাকে যে এমনটা কি কখনো হয় নাকি কেউ বারবার অপরাধ করে পার পেয়ে যাবে, আমি ওদেরকে কাউকে ছাড়বো না। আর এখন আমরা জানতে পারি যে লিসা একজন প্রাক্তন বক্সার ছিল। এমনকি সে অলিম্পিক্সেও চান্স পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে সে সিলেক্ট হতে পারেনি। তো যাই হোক, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে একটা দোকানে চলে যায় আর সেখানে একটা বিড়ালের মুখোশ লিসার অনেক পছন্দ হয়ে যায়। সে সেটাকে নিয়ে বাড়িতে ফেরার সময় দেখতে পায় যে একটা দোকানের সামনে বসে থাকা একজন বৃদ্ধ মহিলাকে সেই দোকানদার তাড়িয়ে দিচ্ছে তার দোকানের সামনে থেকে। এটা দেখে লিসার অনেক মায়া হয়, তাই সে সাথে সাথে সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও তার খাবারগুলো কিনে তাকে সাহায্য করে। আর এখন পরদিন স্কুলে গিয়ে লিসা খুবই হাসি খুশিভাবে শিক্ষার্থীদের সাথে মিলেমিশে যায়। সে তার প্রথম ক্লাসেই সকল শিক্ষার্থীদের মন জয় করে নেয়। কিন্তু ক্লাস শেষ হবার পরপরে আমরা দেখতে পাই যে ইয়ংয়ের একটা গ্রুপ সিসিটিভি ক্যামেরাগুলো সব বন্ধ করে সুজিন নামের সেই ছেলেটাকে আবারও মারধর করতে থাকে। কিন্তু এবার লিসার চোখের সামনে এইসব কিছু পড়ে যায়। সে টিচার লিওনের কথা মতো এইসব কিছু দেখেও না দেখার ভান করতে থাকে। কিন্তু যখন লিসা শুনতে পায় যে ইয়ং এবার সুজনের মাথায় লাথি মারতে চলেছে তখন সে আর কোনোভাবেই নিজেকে আটকাতে পারে না। সে বুদ্ধি করে সুজিনকে বাঁচানোর জন্য কৌশলে ইয়ংকে থামিয়ে দেয়। সে হাসি মুখে সেখান থেকে সুজিনকে বাঁচিয়ে নিয়ে কোনো রকমে আবারও নিজের রুমে ফিরে আসে।
কিন্তু ইয়ং লিসার এমন কাজ দেখে তার সকল খোঁজ খবর নিয়ে তার উপরে প্রতিশোধ নেবার জন্য প্ল্যান করতে থাকে। এদিকে রাতের বেলা প্রতিদিনের মতো অত্যাচার সহ্য করে বাড়িতে এসে সুজিন কখনো সুইসাইড করার সিদ্ধান্ত নিচ্ছিল, তো কখনো বক্সিং ব্যাগে প্রচণ্ড মারধর করছিল। এভাবেই সেদিনের রাত শেষ হয়ে পরদিন সকালে আবারও স্কুল শুরু হলে সুজিন অনেক কৃতজ্ঞতার সহিত টিচার লিসার দিকে এক নজরে তাকিয়ে থাকে। এটা দেখে লিসা সুজিনের সাথে কথা বলার জন্য তাকে আলাদা একটা রুমে নিয়ে চলে যায়। আর সেখানে সে সুজিনকে বলে যে ইয়ং তোমার সাথে এমন অত্যাচার কেন করে? তুমি স্কুলের শিক্ষকদেরকে ইয়ংয়ের ব্যাপারটা কি জানাওনি? তারা কি বলেছে তোমাকে? সুজিন লিসাকে জানায় যে তারা আমাকে ওদের মজা করার একটা বস্তু মনে করে, ব্যাস। ওরা আমাকে মেরে যেন অনেক আনন্দ পায়। আমার কোনো দোষ নেই টিচার। আমি ওদের বিরুদ্ধে স্কুলের ডিরেক্টরের কাছেও অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু তারা ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন তো নেয়নি, উল্টে আমাকে স্কুল ছেড়ে অন্য কোথাও ভর্তি হতে বলেছিল। কিন্তু আমি কি দোষ করেছি? কেন আমি অন্যায় সহ্য করে পালিয়ে যাব? শাস্তি তো ইয়ংয়ের পাওয়া উচিত। লিসা জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কি এই ব্যাপারটা পুলিশকে জানিয়েছিলে? সুজিন বলে যে হ্যাঁ ম্যাম, আমি পুলিশকেও জানিয়েছিলাম, কিন্তু পুলিশ ইয়ংয়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, তাই ওর বিরুদ্ধে তারা কিছুই করতে পারেনি। আর এদিকে পুলিশ ডেকে আনার জন্য ইয়ং সেদিন আমাকে বক্সিং রিংয়ের ভেতরে প্রচণ্ড মেরেছিল। আমি বাঁচতে চাই ম্যাম, আমাকে বাঁচান, আমাকে সাহায্য করুন। লিসা সুজিনের এইসব কথা শুনে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে সে তো নিজেই একজন টেম্পোরারি টিচার, সে কিভাবে সুজিনের সাহায্য করবে যেখানে স্কুলের ডিরেক্টররাই তাকে কোনো সাহায্য করতে পারছিল না। আর এদিকে ইয়ংয়ের দলের একজন লিসা এবং সুজিনকে এক রুমের ভেতরে দেখতে পেয়ে তাদের ভিডিও রেকর্ড করে নেয়। তো যাই হোক, স্কুল শেষ করে লিসা বাড়িতে ফিরে এসে বুদ্ধি করতে থাকে যে কিভাবে সুজিনকে এইসব ঝামেলা থেকে মুক্ত করা যায়। তাই সে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সে স্কুলে গিয়ে ইয়ংয়ের সাথে কথা বলবে। তো যেই ভাবা সেই কাজ। পরদিন লিসা স্কুলে গিয়ে ইয়ংয়ের কাছে গিয়ে তাকে ভালোভাবে বুঝাতে থাকে যে দেখো ইয়ং, তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি সেটা আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব। কিন্তু ইয়ং তার কোনো কথা তো শোনেই না, বরং তাকেই উল্টাপাল্টা কুপ্রস্তাব দিতে থাকে। এটা শুনে রেগেমেগে লিসা ইয়ংকে বলে দেয় যে দেখো, তুমি স্কুলের শিক্ষার্থীদেরকে বিরক্ত করে দেওয়া বন্ধ করো। এটা শুনে রেগেমেগে ইয়ং তাকে মারতে গেলেও লিসা একদমই ভয় পায় না। তাই ইয়ং তাকে বলে দেয় যে তোর যা খুশি তুই করে নে, আমি এমনই থাকবো। এই কথা শুনে লিসা রেগেমেগে ইয়ংয়ের এইসব র্যাগিং এবং বেয়াদবির কথা উল্লেখ করে একটা পোস্ট লিখে সেটা অ্যানোনিমাসলি পাবলিক করে দেয়। স্কুলের সকল টিচারেরা এই পোস্ট দেখার সাথে সাথে প্রচণ্ড টেনশনে পড়ে যায়, কারণ ইয়ংয়ের বিরুদ্ধে এর আগে এত ওপেনলি কেউ কোনো কথাই বলেনি। তো যাই হোক, এই পোস্ট ভাইরাল হবার সাথে সাথে ইয়ংয়ের মা স্কুলে চলে আসে। আর তার চালচলন আর আচার ব্যবহার দেখে বোঝা যাচ্ছিল যে ইয়ং তার মায়ের কাছ থেকেই এইসব উচ্ছৃঙ্খলতা শিখেছে। তো যাই হোক, ইয়ংয়ের মা সকল শিক্ষকদের উদ্দেশ্য করে বলতে থাকে যে আমার ছেলেকে নিয়ে এইসব আজে বাজে পোস্ট কে করেছে। আমি যদি আদালত থেকে ইনভেস্টিগেশন করে তাকে বের করতে পারি তাহলে মানহানির মামলায় তাকে জেল তো খাটাবই, উল্টে 5 কোটি টাকা ক্ষতিপূরণও নেব। কিন্তু সে যদি আমার সামনে নিজে থেকে চলে আসে তাহলে তার শাস্তি আমি কমিয়ে দেব। ইয়ংয়ের মায়ের এইসব কথা শুনে বেচারি লিসা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোর্ট কাচারি মামলা মোকদ্দমা থেকে বাঁচার জন্য নিজেই সামনে এসে ইয়ংয়ের মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। লিসা বারবার অনুরোধ করে যেন তার কোনো ক্ষতি না করা হয়, সে আর কোনো দিন এমন ভুল করবে না। কিন্তু ইয়ংয়ের মা তারপরেও তাকে সবার সামনেই মারধর করে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে বলে দেয়। এদিকে বাইরে থেকে ইয়ং সুজিনকে সাথে করে এনে এই সব কিছু দেখাচ্ছিল আর তাকে বলছিল যে কি রে, তোকে সাহায্য করতে আসা টিচার তো নিজেই আজকে সাহায্য ভিক্ষা করছে। বেচারা সুজিন নিজের চোখের সামনে যেন নিজের আশার সকল আলোগুলো নিভে যেতে দেখতে পাচ্ছিল। এদিকে ইয়ং তার মায়ের সাথে স্কুলের অধ্যক্ষের সাথে দেখা করতে চলে আসে, যেখানে ইয়ংয়ের মা লিসাকে বরখাস্ত করতে চাইলেও ইয়ং হেডমাস্টারকে সরাসরি বলে দেয় যে দেখ মাস্টার, তুই তোর কাজ মনোযোগ দিয়ে কর, খবরদার লিসাকে স্কুল থেকে বরখাস্ত করবি না। ও যদি স্কুলেই না থাকে তাহলে আমি খেলবো কার সাথে, আমি মারবো কাকে, লিসাকে আমি নিজের হাতে শাস্তি দেব। এদিকে লিসা রাতের বেলা তার বয়ফ্রেন্ডের কাছে এইসব ব্যাপার খুলে বলতে থাকে, কারণ লিসার বয়ফ্রেন্ড একজন পুলিশ অফিসার ছিল।
কিন্তু লিসার বয়ফ্রেন্ড সরাসরি তাকে বলে দেয় যে দেখো, ইয়ংয়ের ব্যাপারে আমি খোঁজ খবর নিয়েছি, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য ওর সাথে আইনি লড়াই করতে গেলে হারার সম্ভাবনাই বেশি থাকবে, তাই এসব ঝামেলা থেকে তুমি দূরে থাকার চেষ্টা করো। তো যাই হোক, সবাইকে বিদায় জানিয়ে লিসা একটা দোকানে খাওয়া দাওয়া করতে আসলে সেখানে ইয়ং তার দলবল নিয়ে এসে লিসাকে ঘিরে ধরে। আর সে লিসাকে সরাসরি বলে দেয় যে দেখ, আমি তোকে অনেক পছন্দ করি, তুই কেন শুধু শুধু আমার বিরুদ্ধে যাবার চেষ্টা করছিস? তুই তো জানিস আমার বিরুদ্ধে গেলে আমি তার কি হাল করি। যেমন এখন তুই যদি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করিস তাহলে আজকের ভিডিও আমি ভাইরাল করে দেব। এই সব কিছু বলে তাকে হুমকি দিয়ে সেখান থেকে ইয়ং এবং তার দলবল চলে যায়। লিসা প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে মন খারাপ করে যখন বাড়িতে ফিরছিল তখনই তার সাথে একজন লোকের ধাক্কা লেগে যায়। লিসা শান্ত গলায় তাকে সরি বলে সেখান থেকে চলে যাবার চেষ্টা করে, কিন্তু সেই লোকটা গায়ে পড়ে তার সাথে ঝগড়া করার চেষ্টা করছিল, এমনকি লোকটা লিসার গায়ে হাতও তুলে ফেলে, যার কারণে তখনই লিসার মাথায় ইয়ংয়ের করা সকল অত্যাচারগুলোর কথা মনে হতে থাকে। আর সে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে সেই লোকটাকে মেরে সিদ্ধান্ত নেয় যে আর চুপচাপ থেকে লাভ নেই, সব কিছুর প্রতিশোধ নিতে হবে। তো এদিকে রাতের বেলা বাস্কেটবল কোর্টে ইয়ংয়ের দলবল যখন অন্য একটা দলের সাথে বাস্কেটবল খেলছিল তখনই স্বাভাবিকভাবে ইয়ংয়ের দলবল সেই দলের ছেলেদের সাথে মারামারি শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে লিসা চলে আসে, আর সে আজকে ইয়ংয়ের উপরে প্রতিশোধ নেবার জন্য এসেছিল, তাই সে তার পছন্দের বিড়ালের সেই মুখোশটা পরে ছেলেদের মতো সেজেগুজে চলে যায় ইয়ংয়ের সামনে। আর সে কোনো কথা না বলে ইয়ংয়ের উপরে এলোপাথারি হামলা করে তাকে প্রচণ্ড মারধর করে। আর বেশ খানিকটা মারধর করার পরে সেখানে লিসার বয়ফ্রেন্ড অর্থাৎ পুলিশ অফিসার চলে আসার কারণে লিসা নিজেই পালিয়ে চলে যায়। কিন্তু সে এখন প্রচণ্ড খুশি ছিল, সে রীতিমতো মাটিতে গড়াগড়ি দিয়ে হাসাহাসি করতে থাকে। আর পরদিন স্কুলে ইয়ংয়ের মার খাওয়ার ব্যাপারটা জানাজানি হওয়াতে শিক্ষার্থীদের সাথে সাথে টিচারেরাও প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। আর এই সব কিছু জানা সত্ত্বেও লিসা তাদেরকে খুশি দেখে নিজেও অনেক খুশি হয়ে যায়। এদিকে ইয়ং প্রচণ্ড রেগেমেগে তার বন্ধুদের সাথে গাড়ি নিয়ে যখন যাচ্ছিল তখনই সে বোঝার চেষ্টা করছিল যে আগামীকাল কে তার উপরে হামলা করেছে। ইয়ং এতটাই রেগেছিল যে সে রীতিমতো সেই হামলাকারীকে খুন করার প্ল্যান বানিয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত সে জানতই না যে তার উপরে কে হামলা করেছে। আর এদিকে লিসা বাড়িতে এসে সেই মুখোশটা পরে বারবার নিজেকে দেখতে থাকে, আর তখনই তার বয়ফ্রেন্ড এসে বলে যে তুমি যতই মুখোশ পরে থাকো না কেন, আমি তোমাকে মারামারি করতে দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি এইসব করেছো। আমার কথা শোনো, এইসব মারামারি থেকে দূরে থাকো, যদি কখনো বাই চান্স ধরা পড়ে যাও তাহলে কিন্তু আদালতের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু লিসা এইসব কাজ করে অনেক মজা পাচ্ছিল, তাই সে এইসব কিছু বন্ধ তো করতেই চায় না, উল্টে ইয়ংকে প্রত্যেকটা অন্যায় কাজের জন্য শাস্তি দেবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়। এটা দেখে তার বয়ফ্রেন্ড তাকে এইসব কিছু থেকে বাঁচানোর জন্য সেই মুখোশটা তার কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করে, আর দুর্ভাগ্যবশত এখানেই লিসার মুখোশটা ছিঁড়ে যায়। সে তার বয়ফ্রেন্ডের উপরে রেগে গেলেও মুখোশটা নিয়ে একজন দর্জির কাছে গিয়ে সেটাকে সেলাই করার জন্য বলে দেয়। এদিকে মুখোশধারীর হাতে মার খাবার পরে মুখোশধারীর উপরে ইয়ংয়ের যত রাগ ছিল সে সব রাগ যেন সুজিনের উপরে ঝাড়তে থাকে। সে সুজিনের জামা কাপড় খুলে তাকে মেরে 10 মিনিটের মধ্যে দোকান থেকে ফ্রাইড চিকেন আনার জন্য পাঠিয়ে দেয়। বেচারা সুজিন প্রাণ বাঁচানোর জন্য ওই অবস্থাতে একটা দোকানে ছুটে চলে যায়, আর সুজিনের এমন অবস্থা দেখে দোকানদার পুলিশের সাহায্য নিতে চাইলেও সুজিন তাদের কোনো কথা না শুনে বরং খাবারগুলো অর্ডার করে দেয়। আর এদিকে দর্জির কাছ থেকে সেলাই করা মুখোশটা লিসা যখন হাতে নিয়ে দেখছিল তখনই সেখানে সুজিনের একজন বন্ধু ছুটে এসে লিসার কাছে সাহায্য চাইতে থাকে। আসলে সে লিসার হাতে মাস্ক দেখেই বুঝে গিয়েছিল যে লিসাই সেদিন ইয়ংকে মেরেছিল, তাই সে লিসাকে বলতে থাকে যে স্কুলের ভেতরে ইয়ং সুজিনকে প্রচণ্ড মারধর করছে, আপনি প্লিজ ওকে বাঁচিয়ে নিন ম্যাম। এদিকে ইয়ং তার দলবল নিয়ে সুজিনের ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেবার যখন প্ল্যান করছিল তখনই সুজিনকে বাঁচানোর জন্য সেখানে লিসা মুখোশ পরে চলে আসে। আর সাথে সাথে লিসা এবং ইয়ংয়ের মাঝে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, আর এবার ইয়ং লিসার সাথে ভালোই টক্কর দিচ্ছিল। লিসা ইয়ংয়ের হাতে অনেকটা মার খেলেও এক পর্যায়ে সে ইয়ংকে হারিয়ে দিতে সক্ষম হয়, কিন্তু তখনই আবার সেখানে ডেলিভারি নিয়ে সুজিন পৌঁছে গিয়েছিল।
কিন্তু এবার সুজিন তার হাতে একটা ছুরি নিয়ে এসেছিল ইয়ংকে খুন করার জন্য। আর কিছু বুঝে ওঠার আগে সুজিন ইয়ংয়ের উপরে যখন হামলা করে দেয়, তখন লিসা এমন ভয়ঙ্কর ক্রাইম থামানোর জন্য ইয়ংকে সুজিনের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই সব কিছু করতে গিয়ে সুজিনের ছুরির আঘাতে তার নিজেরই হাত কেটে যায়। আর এখন পরের সিনে আমরা দেখতে পাই যে লিসা হাসপাতালে ভর্তি হয়ে আছে, আর এখানে তার বাবা আর বয়ফ্রেন্ড এসেছিল তাকে দেখার জন্য। লিসা এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু অপরদিকে সুজিন মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিল। আর তখনই সেখানে সুজিনের একমাত্র অভিভাবক তার দাদিমা চলে আসে। ইনি ছিল সেই বৃদ্ধ মহিলা যিনি কিনা রাস্তার পাশে বসে পাউরুটি বিক্রি করত। আসলে সুজিন এতিম একটা ছেলে ছিল, এই দুনিয়াতে তার দাদি ছাড়া আর কেউ বেঁচে ছিল না। এদিকে লিসার মুখে ইয়ংয়ের এইসব কথা শুনে লিসার বাবা রেগেমেগে নিজের মেয়ের হয়ে প্রতিশোধ নেবার জন্য সেই মুখোশটা পরে আবারও ইয়ংকে মারতে চলে যায়। কিন্তু ইয়ং নিজে লিসার বাবাকে মেরে হাসপাতালে ভর্তি করে ফেলে। এইসব ঘটনা শেষ করে বাবা মেয়ে যখন বাড়িতে ফিরছিল, তখনই গাড়ি চালাতে চালাতে লিসার বাবার মনে পড়ে যায় যে এক সময় সে নিজেই তার মেয়েকে বক্সিং ট্রেনিং দিয়ে অলিম্পিক অবধি নিয়ে গিয়েছিল। কিন্তু লিসার মা মারা যাবার পরে তার বাবার লক্ষ লক্ষ টাকা ঋণ পরিশোধ করার জন্য লিসা তাদের প্রতিপক্ষ দলের সাথে ম্যাচ ফিক্স করে নিজে কিছু টাকার বিনিময়ে বক্সিং রিংয়ে মার খেতে থাকে, যেটা দেখে তার বাবা তার উপরে প্রচণ্ড রেগে যায়। আর লিসা তার বাবাকে বলে যে সে তার বাবাকে ঋণ থেকে বাঁচানোর জন্যই বক্সিং রিংয়ে ইচ্ছাকৃতভাবে হেরে গিয়েছে। এই কথা শুনে সেদিন লিসার বাবা রেগেমেগে তাকে বলেছিল যে তুমি আমার মেয়ে হবার যোগ্যই নও, তোমাকে আমি কত কষ্ট করে প্রস্তুত করেছিলাম আর তুমি কিনা টাকার কাছে বিক্রি হয়ে গেলে। সেদিন লিসা প্রচণ্ড কান্না করেছিল, আর সেদিন থেকেই মূলত তার বাবার সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায়। আর আজকে লিসার বাবার পুরনো এইসব কথা মনে পড়ার কারণে সে অঝরে কান্না করতে করতে লিসার কাছেই ক্ষমা চাইতে থাকে। সে আসলে বুঝতে পেরেছিল যে বাচ্চা মেয়েটা তো তাকেই বাঁচানোর জন্য এইসব কিছু করেছিল। সে নিজেই আসলে বাবা হিসেবে অনেক খারাপ ছিল, কিন্তু এইসব কথা আবার পেছন থেকে শুনতে পেয়ে লিসা সামনে এসে তার বাবাকে অনেক সান্ত্বনা দেয়। আর ফাইনালি বাবা মেয়ের মধ্যকার সম্পর্ক আবারও অনেক সুন্দর হয়ে যায়। তো যাই হোক, এখন পরদিন স্কুলে ইয়ং এবং তার দলবল সকল ক্লাসরুমে গিয়ে সকল ছেলে মেয়েদের হাতের কাপড় উঠিয়ে তাদের হাত দেখতে থাকে, কারণ ইয়ংয়ের উপরে যে হামলা করেছিল তার হাতে নিশ্চয়ই সেই কাটা দাগটা থাকতে হবে। কিন্তু পুরো স্কুল খুঁজেও সে কোনো হাত কাটা কাউকে খুঁজেই পায় না। এদিকে সেদিনই আবার লিসার চাকরিটাও পার্মানেন্ট হয়ে যায়। লিসা প্রচণ্ড খুশিতে যখন অন্য একটা ক্লাসরুমে যাচ্ছিল, তখনই দূর থেকে ইয়ং লিসাকে খেয়াল করলেই বুঝতে পারে যে তার উপরে হয়তো লিসাই হামলা করেছিল। তাই সে লিসাকে ধরে একটা রুমের ভেতরে নিয়ে যায়, আর সে তার হাত চেক করে বুঝতে পারে যে হ্যাঁ, লিসাই তার উপরে হামলা করেছিল। তাই সে লিসাকে সরাসরি একটা চ্যালেঞ্জ দেয় যে চল আমরা স্কুলের বক্সিং ক্লাবে একটা বক্সিং ম্যাচ খেলি, দেখি কার পাওয়ার কত। কিন্তু একটা কথা মনে রাখিস, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলে আমি বক্সিং রিংয়ের ভেতরে তোকে সবার সামনে মেরে ফেলবো, আর যদি অ্যাকসেপ্ট না করিস তাহলে আমি প্রতিদিন তিলে তিলে তোকে মেরে ফেলবো। লিসা কোনো রকমে ইয়ংয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সেদিনের মতো নিজের ক্লাসরুমে চলে যায়, কিন্তু সেখানে সে দেখতে পায় যে সুজিন আজকে স্কুলেই আসেনি। লিসা প্রচণ্ড টেনশনে পড়ে যায়, তাই সে স্কুলের বিভিন্ন নথিপত্র খুঁজে সুজিনের বাড়ির ঠিকানা বের করে সরাসরি তার বাড়িতে পৌঁছে যায়। সেখানে গিয়ে সুজিনের দাদির সাথে দেখা হতে লিসা তাকে চিনে ফেলে, কারণ এই বৃদ্ধ মহিলাকে সাহায্য করার জন্যই সে তার পাউরুটিগুলো কিনে নিয়ে খেত। যাই হোক, সুজিনের দাদি লিসাকে দেখে যেন আশার আলো দেখতে পায়। সে তার কাছে অনুরোধ করতে থাকে তার একমাত্র নাতিটাকে বাঁচানোর জন্য। আর লিসা সুজিনের সাথে কথা বলার জন্য ছাদের উপরে গেলে দেখতে পায় যে সুজিন ছাদের একদম কর্নারে গিয়ে দাঁড়িয়েছিল আত্মহত্যা করার জন্য। লিসা কোনো রকমে তাকে বুঝিয়ে শুনিয়ে নিচে নামিয়ে দেয়, আর তারপর সে সুজিনকে জিজ্ঞাসা করে যে তুমি ওদের এইসব অত্যাচার কেন সহ্য করো, তুমি স্কুলটা পরিবর্তন করে নিলেও তো পারো। আর এখানে সুজিন টিচারকে জানায় যে ইয়ং আসলে একদিন তার দলবল নিয়ে তার দাদির উপরে হামলা করেছিল, আর সেদিন সুজিন তার দাদিকে বাঁচানোর জন্য সেখানে পৌঁছে গেলে মূলত সেদিন থেকেই তারা সুজিনকে টার্গেট করে ফেলে। তারা সুজিনকে হুমকি দেয় যে সুজিন যদি তাদের কথা মতো না চলে তাহলে তারা তার দাদিমাকে মেরেই ফেলবে।
তাই সেদিন থেকেই সুজিন তাদের গোলামি শুরু করে দেয়। তারা যা বলে তাই করে, তারা যতই অত্যাচার করুক না কেন সে সব কিছু মুখ বুঝে সহ্য করে। আর সে আসলে স্কুলটা ছাড়তেও পারছিল না, কারণ স্কুল ছাড়ার খবরটা জানাজানি হবার সাথে সাথে তারা হয়তো সুজিনের দাদিমাকে মেরেও ফেলতে পারে। আর ইয়ং যে কতটা ভয়ঙ্কর সেটা সুজিন জানে, কারণ সে এর আগেও স্কুলের একজন টিচারকে এতটা টর্চার করেছিল যে টিচার আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এইসব কথা শুনে লিসা বুঝতে পারে যে ইয়ংয়ের একটা চরম শাস্তি হওয়া দরকার। তাই সে ইয়ংয়ের সাথে সেই বক্সিং চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। তো যথারীতি একদিকে ইয়ং আরেকদিকে লিসা দুজনে প্রস্তুত হতে থাকে ফাইনাল বক্সিং ম্যাচের জন্য। আর এভাবে বেশ কয়েকদিন পরে ফাইনালি সেই ম্যাচের দিন চলে আসে। আর স্কুলের সকল বাচ্চারা যেন লিসাকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, তাই তারা সবাই বিড়ালের মুখোশ পরে লিসাকে সাপোর্ট করার জন্য এসেছিল। যদিও বা ইয়ং এবং সুজিন ছাড়া কেউ জানতো না যে এই বিড়ালের পেছনে আসলে লিসাই ছিল। তো যাই হোক, ফাইনালি তাদের দুজনের মাঝে বক্সিং ম্যাচ শুরু হয়ে যায়। আর এবার আমরা বুঝতে পারি যে ইয়ং নিজেকে বেশ ভালোই প্রস্তুত করে বক্সিং রিংয়ের ভেতরে এসেছিল। সে লিসাকে প্রচণ্ড মারধর করতে থাকে। লিসা যেন কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। কিন্তু তখনই লিসার মনে পড়ে যায় সুজিনকে বাঁচানোর কথা। তাই সে নিজের সবটুকু দিয়ে ফাইট ব্যাক করে এবং ইয়ংকে মারতে মারতে তাকে আহত করে ফেলে। আর এখানে ফাইনালি লিসা সিদ্ধান্ত নেয় নিজের ফেস রিভিল করার। তাই যথারীতি সে নিজের মুখোশটা খোলার সাথে সাথে পুরো স্কুল যেন অবাক হয়ে যায়, কারণ স্কুলের সবাই ভেবেছিল যে মুখোশের আড়ালে হয়তো কোনো ছেলে মানুষ রয়েছে। কিন্তু তারা সবাই টিচারকে দেখে অবাক হয়ে গিয়েছিল। কিন্তু তারা সবাই ইয়ংয়ের অত্যাচারে এতটাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল যে সবাই চিৎকার করে টিচারকে সাপোর্ট করতে থাকে, যেটা দেখে টিচার নিজেও অনেক উদ্যমী হয়ে যায়। আর সে ইয়ংকে মারতে মারতে ভয়ঙ্কর আহত করে ফেলে। এত মার খাবার পরে লিসা যখন তাকে জিজ্ঞাসা করে যে তুই কি নিজের ভুল বুঝতে পেরেছিস, তাহলে সবার সামনে ক্ষমা চেয়ে নে। কিন্তু ইয়ং এতটাই অহংকারী ছিল যে এমন মুহূর্তে এসেও সে টিচারকে বলে যে তুই জাহান্নামে যা, আমি কোনো ভুল করিনি। তাই লিসা আবারও তাকে সজোরে একটা মেরে স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে যায়। আর সকলের সামনে ইয়ংয়ের এমন অপমান দেখে এক এক করে স্কুলের সবাই পুলিশের কাছে অভিযোগ দিতে শুরু করে। আর মাত্র কয়েকদিনের মধ্যে ইয়ংয়ের ঘটনাটা পুরো দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। পুলিশেরা ইয়ংকে গ্রেফতার করে। আর সংবাদ সম্মেলনের সময় সাংবাদিকেরা ইয়ংয়ের সাথে কথা বলতে গেলে ইয়ং সাংবাদিকদেরকে চিৎকার করে বলতে থাকে যে আমি কোনো দোষ করিনি, এইসব গরিব ফকিরদের জন্মই হয়েছে আমাদের হাতে মরার জন্য। তো বাচ্চা একটা ছেলের এমন মন মানসিকতা দেখে কোরিয়ান আদালত তাকে 10 বছরের সাজা শুনিয়ে দেয়। আর এদিকে লিসা সারাদিন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি সে রাতের বেলা বাচ্চা ছেলে মেয়েদেরকে বক্সিং শেখানোর কাজ করতে থাকে, যাতে করে ভবিষ্যতে তাদেরকে কেউ র্যাগিং করতে না পারে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। আর হ্যাঁ, র্যাগিং যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই মূলত তুলে ধরা হয়েছে আজকের এই গল্পে। আর সাধারণত পারিবারিক শিক্ষা যদি খারাপ হয় তাহলে ছেলেমেয়েরা কতটা খারাপ হতে পারে সেটাও দেখানো হয়েছে। পারিবারিক শিক্ষা খারাপ হলে আসলে ছেলে মেয়েদের মধ্যে থেকে অপরাধ বোধটাই চলে যায়। তারা যতই অন্যায় করুক না কেন তাদের কাছে সেটাই সঠিক মনে হয়। তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।